মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রাইহানুল রানা। সরাসরি যাচ্ছে তার কাছে। রানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। যুদ্ধ এখন যে পর্যায়ে আছে, আমরা যখন দেখেছি শুরুতে যখন গত 28 ফেব্রুয়ারি যখন হামলাটি হলো ইরানে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মূলত বলা হয়েছিল শাসক পরিবর্তনের কথা। পরবর্তীতে আমরা দেখেছি পারমাণবিক মূলত যে ইরানের যে কর্মসূচি সেটি নাকি এমন পর্যায়ে যাচ্ছে যেটি দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। এটি মানব জাতির জন্য হুমকি এবং যুক্তরাষ্ট্রের জন্য হুমকি, এমন দোহাই দিয়ে মূলত যুদ্ধটি শুরু হয়। এই মুহূর্তে এসে আমরা দেখতে পাচ্ছি এটি পুরোপুরি একটি জ্বালানি যুদ্ধ। মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেমন ইরানের গ্যাস ক্ষেত্র জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তু করছে, পাল্টা প্রতিক্রিয়ায় আমরা ইরানকে দেখতে পাচ্ছি মার্কিন মিত্রদের, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতেও কিন্তু যে জ্বালানি স্থাপনা আছে সেখানে ইরান এখন নিশানা করছে। তাহলে কি সত্যি সত্যি আমরা এখন জ্বালানি যুদ্ধের দিকে যাচ্ছি? ইনান, আপনি জানেন একদিন পরেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মুসলমানরা কিন্তু ঈদ উদযাপন করবে। ঠিক তার আগে আজকে কিন্তু আপনি দেখছেন যে একের পর এক হামলা কিন্তু এখনও অব্যাহত রয়েছে। আপনি যেমনটা বলছিলেন যে আগে ছিল এক ধরনের শুরুটা শাসন ব্যবস্থাকে উৎখাত করার জন্য যে হামলা, সেইটা এখন পুরোপুরি রূপ নিয়েছে জ্বালানি ব্যবস্থাপনার উপরে হামলা। আজকে আপনি দেখেন গতকালকে ইরানের জ্বালানি স্থাপনার উপরে হামলা হয়েছে। ইরান তারপর পরে কিন্তু বলা যায় যে মধ্যপ্রাচ্যের অন্য যে দেশগুলো আছে তাদেরকে শুরুতে হুঁশিয়ারি করে দিয়েছিল যে আপনারা দ্রুত সেখান থেকে সরে যান, যে কোনো মুহূর্তে হামলা হবে। আজকে ভোরে প্রায় বেশ কয়েকটি দেশ, সৌদি আরব সহ আমিরাত বলেন, কাতার, কুয়েত, সবগুলো দেশে কিন্তু জ্বালানি স্থাপনার উপরে হামলা চালিয়েছে। যার কারণে আপনি যেমনটা বলছিলেন সেটাই হচ্ছে এখন যে পুরোপুরি জ্বালানি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল। এ নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা যদি একটু সেগুলো দেখি তাহলে দেখা যাবে। আমাদের হেডলাইনটাও দেখেন, জ্বালানি যুদ্ধে মধ্যপ্রাচ্য, গ্যাস ক্ষেত্রে হামলার জেরে ইরানের প্রতিশোধ। আপনি একটু আগে বলছিলাম যে গতকাল ইরানের একটি, শুধুমাত্র ইরান না, বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র যেটি, সেই সাউথ পার্সে ইসরায়েল হামলা চালিয়েছিল। সেই হামলার প্রতিশোধ নিয়েছে আজকে ইরান। তারা কিন্তু বেশ কয়েকটি দেশে হামলা চালিয়েছে। এর আগে আমরা দেখেছি খার্ক দ্বীপেও কিন্তু হামলা চালানো হয়েছিল। মূলত যদিও ট্রাম্প দাবি করেছিলেন যে সামরিক স্থাপনায় আসলে হামলা করেছে, কিন্তু সেই আগুনের লেলিহান শিখা কিন্তু আমরা ইরানের অন্যান্য শহরেও দেখেছি। আজকে কিন্তু ট্রাম্প আবারও বলেছেন যে ইরানে যে হামলাটা হয়েছে, ইসরায়েল যে হামলাটি চালিয়েছে, সেই হামলার বিষয়ে তিনি জানতেন না। আবার দেখেন, ইরান আজকে কাতারের সবচেয়ে যে বড় এলএনজি উৎপাদন ক্ষেত্র, সেখানে হামলা চালিয়েছে। তারপর পরই ট্রাম্প একটি বার্তা দিয়েছেন। সেই বার্তায় ট্রাম্প বলছে যে কাতারে যদি আর একবার হামলা হয় জ্বালানি স্থাপনায়, তাহলে তিনি ইরানের যে গ্যাস ক্ষেত্রটি রয়েছে সবগুলো গ্যাস ক্ষেত্র একেবারে তিনি লক্ষ্যবস্তুর উপর উড়িয়ে দিবেন, সে একটা হুঁশিয়ারি দিয়েছেন। আবার একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের লাগাম টানার কথা তিনি বলেছেন যে ইসরায়েল ইরানে যে হামলা চালিয়েছে সেই হামলার বিষয়ে তিনি অবগত ছিলেন না। যার কারণে তিনি বলেছেন যে ইসরায়েল এর পরবর্তীতে ইরানে জ্বালানি স্থাপনায় আর কোনো হামলা। তার মানে রানা, এখানে কি বিষয়টা এমন যে ট্রাম্প কিছুটা হলেও পিছু হচ্ছেন তার অবস্থান থেকে? অর্থাৎ পিছু হচ্ছেন বলতে তিনি ইরানকে একটু হলেও আশ্বস্ত করতে যাচ্ছেন যে ইসরায়েল তোমাদের উপর আর হামলা করবে না, আমরাও আসলে অনেক পিছিয়ে যাচ্ছি। বিশেষ করে আমি যদি হরমুজ প্রণালীর কথা বলি, আপনি জানেন যে হরমুজ প্রণালীতে মার্কিন মিত্রদের বারবার ডাকা হচ্ছে হরমুজ প্রণালীর সুরক্ষায়, কিন্তু তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে কি আসলে এমন অবস্থান ট্রাম্পের? ট্রাম্প কিন্তু এক এক সময় এক এক রকম মন্তব্য করছেন ইরান। আপনি জানেন উনি 2 দিন আগেও বলেছে যে এই যুদ্ধ থেকে যে কোনো সময় যুক্তরাষ্ট্র সরে যাবে। আজকে আবার পাল্টা হুমকি দিচ্ছে যে যদি হামলা হয় তাহলে আমরা হামলা চালাবো। তো ট্রাম্পের আসলে একটা টালমাটাল অবস্থা এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে হরমুজ প্রণালীর কথা যদি আমরা বলি, বললেন যে আজকের এই জ্বালানি স্থাপনে যখন হামলা হচ্ছে তখনই কিন্তু বিশ্ববাজারে জ্বালানির দাম ইরান অনেক বেড়ে গেছে। আপনি জানেন যে যদি বলি যে পুরো ইউরোপ অঞ্চলে আজকে আমরা একেবারে শুরুর দিনেই দেখেছি যে 50% কিন্তু জ্বালানি তেলের দাম বেড়েছিল ইউরোপে, এবং পুরো বিশ্ববাজারে বেড়েছিল 13%। এরপর সেটি আসলে যে অপরিশোধিত তেলের দামের কথা যদি বলি, যেটি সাধারণত থাকে $69-70 প্রতি ব্যারেল, সেটি আমরা দেখেছি $115 ছাড়িয়েছিল তার কয়েকদিন পরে। আজকে আবার সেটি $115, এবং গ্যাসের দামও কিন্তু 25% বেড়েছে পুরো ইউরোপ জুড়ে। তো আমাদের কাছে আরো কিছু তথ্য আছে, আমরা যদি সেগুলো নিয়েও একটু আলোচনা করি তাহলে আমরা দেখব। আমরা বলছিলাম যে বিষয়গুলোর বিষয়ে যে কাতার থেকে ইরানি কর্মকর্তাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এইটা কিন্তু ঘটেছে তখনই যখন আজকে সকালে কাতারে জ্বালানি স্থাপনায় যখন হামলা হলো, তারপরে পরে কিন্তু এই নির্দেশনা তারা দিয়েছে। এরপর দেখেন সৌদি আরব সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়েছে।
ইরানের উপর শেষ আস্থাটুকু আর নেই বলে জানিয়েছে সৌদি আরব। তারা বিশ্বাস করেছিল যে ইরান হয়তো তাদের জ্বালানি স্থাপনে হামলা চালাবে না, কিন্তু ইরান সৌদি আরবের যে জ্বালানি তেল শোধনাগার সেখানে কিন্তু আজকেও হামলা চালিয়েছে। এবং আমরা কিন্তু যুদ্ধের দ্বিতীয় দিনেই দেখেছি যে সৌদি আরবের সবচেয়ে বড় যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি আরামকোতে কিন্তু এর আগে হামলার চেষ্টা আরামকোতে হয়েছে। হামলা হয়েছিল। দেখেন, সৌদি আরব আজকে হুমকিও দিয়েছে যে যদি প্রয়োজন পড়ে তাহলে সৌদি আরব কিন্তু ইরানে হামলা চালাতে পারে। আজকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে আমরা চুপ থাকবো না, প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আরেকটি বিষয় দেখেন, লারিজানি হত্যার প্রতিশোধের শপথ নতুন সর্বোচ্চ নেতার। আপনি জানেন যে লারিজানি ইরানের খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন। তার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা আজকে কিন্তু দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। যার কিন্তু ফলে কিন্তু সামগ্রিকভাবে রানা, পারস্য উপসাগরীয় দেশগুলো এখন পর্যন্ত তারা সরাসরি ইরানে আঘাত হানেনি, তবে মার্কিন ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সেনারা পাল্টা প্রতিরোধ করেছে। তারাও যদি আসলে যুদ্ধে সরাসরি জড়িয়ে যায়, সেক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নিতে পারে? সেক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি আসলে খুব ভয়াবহ হবে বলা যায়। কিন্তু একটা বিষয় বলি, ইরান কিন্তু বলছে প্রতিবেশী দেশগুলোর উপরে তারা হামলা চালাচ্ছে না, তারা হামলা চালাচ্ছে সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর উপর। তারা বলেছে কিন্তু যদি আপনারা মার্কিন ঘাঁটি সরিয়ে দেন আপনাদের উপরে আমরা কোনো হামলা চালাবো না। কিন্তু আমরা আশা করি আসলে যে এই যুদ্ধ সংঘাত দ্রুত শেষ হোক এবং সবাই শান্তির পথ খুঁজবে। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ইনান আপনাকেও। মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে আলোচনায় স্টুডিওতে ছিলেন সহকর্মী রায়হানুর রানা।